আইসক্রিম খাবি বিন্দু? বিন্দু চমকালো বোধ হয়, বলল, আমারে কইলা? এখানে তুই ছাড়ার কারণ আমি বিন্দু বুঝি, জানতাম না তো। করবীও অবাক হলো। সে কখনো হিরণকে এতটা ভালোভাবে কথা বলতে দেখেনি। বিন্দুর সাথে হিরণ বিন্দুর বিস্মিত চোখগুলোর দিকে তাকিয়ে হাসল খানিক। হিরণ সচরাচর হাসেও না। আইসক্রিম খাবি কিনা সেটা ভাবতে তোর এতক্ষণ লাগে? বিন্দুর উদাস বিকেল মুহূর্তেই সুন্দর হয়ে গেল। সে বিস্ময়ে হেসে বলল, খামো। হিরণ হাসল। ছেলেটার চোখের পাপড়িগুলো ভীষণ ঘন, দেখতে কি সুন্দর লাগে। করবী কখনো দেখেইনি ছেলেটাকে, আজ দেখেছে আর অবাক হচ্ছে। ছেলেটার বখাটেপনার আড়ালেও সুন্দর একটা হিরণ বাস করে, যা কখনোই দেখার সৌভাগ্য হয়নি। তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। বিন্দু ঘাড় কাত করলেও করবী বাদ সাধল। আমার জন্য একটা কাজ করে দিতে পারবেন? হিরণ অবাক হলো না, কেবল সম্মতি দিয়ে ফ্রিজের বিপরীত পাশে চলে গেল। পেছনে গেল করবীও। হিরণ আইসক্রিম নিতে নিতে করবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি বলবে বলো? নিশ্চয়ই কিছু বলার জন্য আমার সাথে এসেছ। এতটুকু তোমাকে আমি চিনেছি। হিরণের আজকের আচরণ অবাকের উপর অবাক করলো করবীকে। সে কিছুটা অপ্রস্তুত হলো, কিন্তু সেকেন্ডেই সামলে নিল আবার। গলা পরিষ্কার করে বলল, ধন্যবাদ। কথা সম্পূর্ণ করতে দিল না হিরণ। হাত দেখিয়ে থামিয়ে দিল করবীকে। টাকা দোকানদারকে পরিশোধ করে অতঃপর পূর্ণ দৃষ্টিতে চাইল করবীর পানে। তোমার মনে হচ্ছে আমি বিন্দুর সাথে এত আন্তরিকতা দেখাচ্ছি তুমি চেয়েছো বলে? হুম, মোটেও নয়। আমি বিন্দুকে বিন্দুর জন্যই পছন্দ করি। বিন্দুর সাথে আমার এই আন্তরিকতা কেবল বিন্দুর হাসির জন্যই, তোমার কথা রাখতে কিংবা তোমার কথার জন্য না। আমি এতটা হৃদয়হীন না যে একটা সদ্য মা হারা মেয়ের সাথে কঠিন ব্যবহার করব। তবে রুবি, তোমাকে একটা কথা বলে, আমার ভালোবাসার বিনিময়ে তুমি যে শর্ত আরোপ করেছ তা আমার ভালোবাসার জন্য অপমানের। আর যে আমার ভালোবাসাকে অপমান করেছে তাকে আমি ঠিক ভুলে যাবো একদিন। মিলিয়ে নিও রুবি, মিলিয়ে নিও। একদিন তোমাকে ভুলে গিয়ে আমি পৃথিবী থেকে এক রাশ দুঃখ ছেড়ে ফেলে দেব। করবী নিখাদ হাসল। আমিন। হিরণ আহত হলো, তারপর গটগট করে চলে গেল ব্রিজের ওপাশে। করবী হাসল। হাসির অন্তরালে বেরিয়ে এলো দীর্ঘ এক শ্বাস। ব্রিজের ওপাশে দৃশ্যপটে তখন মুগ্ধতা ঝরছে। বিন্দু হাসছে, উতুমকে কোলে নিয়ে গালে চুমু খাচ্ছে হিরণ। করবী সেদিকে এক ধ্যানে তাকিয়ে থেকে আনমনে বলল, কোন জায়গায় আঘাত করলে মানুষকে দুর্বল করা যায় তা আমার জানা আছে হিরণ। আর আমি সক্ষম, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবেই আপনাকে বোঝাবো আমি বিন্দুর ভালোবাসা কতটা সুন্দর। যেমন সুন্দর এই আকাশ মাটি, ঠিক ততটাই সুন্দর। আমি ক্ষত করার পর যখন বিন্দু প্রলেপ লাগাতে আসবে, তখনই আপনি বুঝবেন প্রলেপ লাগানো মানুষকে এই জীবনে রাখা উত্তম সিদ্ধান্ত। করবীর ভাবনার মাঝে বিন্দুর ডাক এলো। আপা এখানে আসো। হিরণ আবার সাথে সাথে বিন্দুকে শাসন করলো। তোর বলছি না এমন করে কথা বলবি না, হুতুমটাও তো এগুলো শিখবো। হিরণের মিষ্টি শাসনে জিভে কামড় দিল বিন্দু। বোকা বোকা হেসে বলল, তুমি আসো না, তুমি ওরে ঠিকটাই শিখাইবা। মুহূর্ত আরো রঙিন হয়ে গেল। উদাস বিকেল প্রেমময় হয়ে গেল। বিন্দুর ব্যথা কমে গেল যেন অনেকটাই। তিমির দাঁড়িয়ে আছে পথের ধারে। ঘড়ির কাঁটায় অপেক্ষার সেকেন্ড পেরোচ্ছে খুব দ্রুত। তিমিরের সীমাহীন অপেক্ষাকে মুক্তি দিয়ে করবী বেরুলো টিউশনের বাসা থেকে। তিমিরকে দেখে হাসলো গাল ভরে। দুপুরে রোদ তখন পাংশুটে গরমে নাজেহাল করছে চারিপাশ। সেই গরমে করবীর মনে তিমিরের মুখ যেন একরাশ শীতের আকাশ হয়ে এলো। করবী এগিয়ে এলো, কণ্ঠে খুশি। এখানে যে তিমির পাঞ্জাবির হাতা গুটালো, সিল্কি চুলগুলো পেছন দিকে ঠেলে বলল, সত্যি বলবো না মিথ্যে? করবী হাসলো। যা বলে খুশি হন। তাহলে সহজ সরল স্বীকারোক্তি দিলাম, তোমার অপেক্ষায় এই পথ চেয়েছিলাম। তিমিরের ছন্দে খিলখিল করে হাসলো করবী। মুগ্ধতা ঝরে পড়ল টুপ করে গ্রীষ্মের আবহাওয়া জুড়ে। আমার অপেক্ষা? হ্যাঁ, তাই তো বলল মন। মনকে বারণ করতে পারেননি? এত অপেক্ষা কিন্তু ভালো নয়। টুকটাক খারাপ হোক, শেষ পাতে তোমার এক বাটি হাসি পেলে আমার তেতো অপেক্ষার শান্তি হবে। এক বাটি হাসি? করবীর অবাক কণ্ঠ, হৃদয় কুচকেছে। তিমির স্বাভাবিক স্বরে উত্তর দিল, তুমি তো মেপে হাসো, তাই এক বাটি বললাম। তাছাড়া সেদিন যে রূপ দেখিয়েছিলে, আমি বাবা এক বাটির বেশি চাওয়ার সাহস করতে পারছি না। তিমিরের কথায় মলিন হয়ে এলো করবীর মুখ চোখ। সেদিনের আচরণের কথা চিন্তা করে লজ্জিত হলো বেশ ভালো রকমে। একজনের রাগ আরেকজনকে দেখানো মোটেও সুন্দর কাজ না। করবীর দৃষ্টি নত হলো। সেদিন ব্যক্তিগত কারণে কিছুটা ডিস্টার্ব ছিলাম।
সেটা তো সেদিনই চলে গিয়েছে, তাই বলে আজ হাসবে না আর? তিমিরের কথার ধরনের করবি না হেসে পারল না। তিমির তখন পকেট থেকে একটা কালো গোলাপ বের করলো, করবির দিকে এগিয়ে দিল নিঃসংকোচে। এটা কি নিবে একটু? কোথায় পেলেন? এই তো, সামনে একটি ডালে ঝুলেছিল, ভাবলাম নিয়ে আসি। গোলাপ ফুলের গাছ আছে এখানে? করবীর নিষ্পাপ প্রশ্নে এবার তিমির শব্দ করে না হেসে পারল না। ততক্ষণে তার ঠাট্টাও ও বুঝে ফেলল করবী। দৃষ্টি লুকালো তাই তৎক্ষণাৎ। চোখ ঘুরিয়ে পথে তাকিয়ে মিনমিন করে বলল, মজা করলেন? না তো, পুরোপুরি ব্যাপারটা আসলে মজা না, কিছুটা সত্যি। আজকাল পথের মাঝে তো গোলাপ পাওয়া যাচ্ছে, জানো না? করবী ঠোঁট উল্টে বলল, না তো। তাও অবশ্য ঠিক, তোমার না জানারই কথা। গোলাপ কি আর জানবে তাকে যে পথের মাঝে সবচেয়ে সুন্দর ফুলটি লাগে? আবারও তিমিরের বেসামাল ঠাট্টায় লজ্জায় লাল হলো করবী। লজ্জা লুকাতে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। থেমে নেই তিমিরও। বেসামাল ঠাট্টায় উত্তপ্ত দুপুর সে করে ফেলল মুগ্ধপ্রহর। প্রতি রাতের মতোই আজ রাতেও করবীর ঘুম ভেঙে গেল। বিদ্যুৎ নেই এলাকায়, চারিপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত। ঘুম থেকে উঠে নিজেকে সে আবিষ্কার করলো বারান্দায় থাকা চেয়ারটাতে। ঘাড় কাত করে ঘুমানোর ফলে ঘাড়ে বেশ ব্যথাও অনুভব করলো। রাতের সময়টা ঠিক কয়টায় ঘুরছে ঠাউর করতে পারল না সে। প্রায় রাতেই তার ঘুম ভেঙে যায়। কেমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। কিছু স্বপ্নে সে মাকে দেখে, মায়ের চেহারা তার মনে নেই, তাই স্বপ্নেও সেই মুখ অসহ্য। সে দেখে মা তাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে, রাস্তায় সে পড়ে গেছে। তারপর যার হাত ধরে উঠে সেই মানুষটা হয় বাবা। স্বপ্নের এই চরিত্র বদলের অর্থ বোধগম্য হয় না তার। মায়ের কথা মনে করার মতন তেমন জাঁকজমকপূর্ণ কোনো স্মৃতিও নেই জমা। এমনও না যে সারাদিন সে খুব মায়ের কথা ভাবে। তাহলে কেন এত পিড়াপিড়ি স্বপ্নে? উত্তর খুঁজে পায় না মেয়েটা। হাত পা ঝাড়া দিয়ে উঠে সে দাঁড়ালো, আড়মোড়া ভেঙে পা বাড়ালো বাবার ঘরের দিকে, বাবা ঘুমিয়েছে কিনা দেখার জন্যে। কিন্তু বাবার ঘরের সামনে গিয়ে পা থেমে গেল করবীর। বাবার ঘরের দরজা ভিজিয়ে রাখা হালকা হলদেটে আলোর প্রতিবিম্ব ভেসে আসছে। করবীর পায়ের গতি আরেকটু স্থির হলো। ধীরে ধীরে ভিজিয়ে রাখা দরজা ফাঁক গলিয়ে মাথা ঢুকালো। কিঞ্চিত অবাক হলো ভেতরের ঘটনা দেখে। তৈয়ব হোসেন খাটে বসে আছেন। হারিকেনের খুব ঢিমে আলোতে কিছু লিখছেন মনোযোগ সহকারে। লিখার মাঝে আবার চোখও মুছছেন। বাবা কি কাঁদছেন? করবীর চিন্তা হলো খুব। একবার রুমে ঢুকতে নিয়েও কিছু একটা ভেবে আর ঢুকলো না সে। তৈয়ব হোসেনের সব ধ্যান যেন সেই লেখাতে। করবীও ঠায় দাঁড়িয়ে রইল শেষটুকু দেখার জন্যে। বেশ অনেকটা সময় পর তৈয়ব হোসেনের লেখা শেষ হলো। অতঃপর সেই লেখার কাগজটা যত্ন করে ভাঁজ করে ঢুকিয়ে নিলেন ফতুয়ার বুক পকেটে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ডুকরে কেঁদে উঠে বললেন, তুমি আর কটা দিন থেকে গেলেও পারতে সাহেবা। করবীর চোখও ভিজে উঠল। বাবা মাকে চিঠি লিখছেন? মৃত মানুষকে কি চিঠি লেখা যায়? আচ্ছা, বাবাকে তো তার কখনোই জিজ্ঞাসা করা হয়নি মা আদৌ মৃত নাকি জীবিত। কি অদ্ভুত, সে কখনো মায়ের কথা আবদার করে জানতে চায়নি কেন? সকাল হতেই নতুন সমস্যা তার দলবল নিয়ে আগমন ঘটালো করবীদের দরজায়। নিচতলার মহিলা সকাল সকাল এসে জানিয়ে গেলেন বাড়িওয়ালা বলেছে এ মাসের মাঝে করবীদের ঘর খালি করতে। দীর্ঘ 4-5 মাস আগে নাকি বলেছিল করবীকে ঘর ছাড়তে, কিন্তু সে ছাড়েনি। এমনকি বাড়িওয়ালার সাথে আর দেখাও করেনি। নিচতলার ভদ্রমহিলার কাছেই এতদিন ভাড়া দিয়েছিল। আজ সে মহিলা এসেই নোটিশ জানিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে তা আগেই আন্দাজ করেছিল করবী, কিন্তু এখনই যে ঘটবে তা বুঝতে পারেনি। এত শর্ট নোটিশে বাসা পাওয়াটাও তো কঠিন। তার উপর তাদের যা বাজেট, সে বাজেটে আদৌ এই শহরে বাসা পাওয়া যাবে? করবীর চিন্তিত মুখের আধার দূর করতে এগিয়ে এলো তার বাবা। মেয়ের হাতে একজোড়া স্বর্ণের দুল ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোর বিয়ের জন্য আমি রেখে দিয়েছিলাম মা, অথচ মাথার ছাদ বানানোর যখন সংকটে হয়ে দাঁড়িয়েছে তখন না হয় বিয়ের কথা পরে ভাবলাম। বিয়েই তো জীবনের স্বপ্ন, তাই না? করবী হতবিহ্বল দৃষ্টি নিয়ে চাইল। তুমি তো কখনো এই দুলগুলোর ব্যাপারে বলনি। বলেননি, ভেবেছিলাম আমাদের অভাবের বিশাল থাবা থেকে এগুলো বাঁচিয়ে রাখবো। তাহলে বাঁচিয়ে রাখো বাবা, তুমি নিশ্চয়ই শখ করে রেখেছিলে। সন্তানের সাথে জড়িত সবকিছু শখের হয় মা, তবে সবচেয়ে বেশি শখের হয় বেঁচে থাকাটা। আপাতত না হয় বেঁচে থাকাটা বাঁচালাম, কি বলিস? করবী হতাশ নিঃশ্বাস ফেলল। তার কাছে বর্তমানে তেমন টাকা নেই যে নতুন বাসা দেখবে। টিউশনির যা বেতন পেয়েছিল তা দিয়ে বাজার করেছে। হুতুমের শরীরটা অসুস্থ হয়েছিল, তাই ডাক্তার দেখিয়েছে, ঘর ভাড়াও দিয়েছে। হাতে সামান্য আছে যা রেখেছিল আসা যাওয়ার ভাড়া হিসেবে। সে টাকা দিয়ে তো আর ঘর ভাড়া করা যাবে না। বেশ অসহায় হয়ে করবী দুল জোড়া নিল। হতাশ স্বরে বলল, তোমারে ভালো জীবন দিতে না পারার জন্য ক্ষমা করো আব্বু।
এত বড় মেয়ের বাচ্চামিতে হাসলেন তৈয়ব সাহেব। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো আমার জীবন মা, এর চেয়ে ভালো জীবন তো আমার লাগবে না। করবী ভীষণ আবেগে বাবার পেট জড়িয়ে ধরল, বলল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষটা তুমি, আব্বু। বিন্দু বেরিয়েছে মাত্র কারখানা থেকে। বের হতে হতেই সময় ঘুরল 9টার কাটায়। আজ আবার ধর্মঘট ছিল, রাস্তার মাঝে ঝামেলার অভাব নেই, কিন্তু তবুও জীবন বাজি রেখে আসতে হয়েছে পেটের দায়ে। কেবল সে না, তার মতো হাজারো খানেক কর্মচারী বেরিয়ে এসেছে জীবনের মায়া ত্যাগ করে। বিন্দু রাস্তায় বেরিয়ে ফোনটা বের করলো। করবী আপা তাকে নতুন ফোন দিয়েছিল, আগের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল বলে। আম্মা আবার কল দিয়ে না পেলে চিন্তা করতেন, কিন্তু আজ তো তার হয়ে চিন্তা করার কেউ নেই। আজ হয়তো তার দেরি দেখে অনবরত কলও কেউ দিচ্ছে না। হুট করে মাথার উপরে এমন একটা বটবৃক্ষ হারিয়ে ভীষণ ক্লান্ত লাগে এই যুদ্ধ বিধ্বস্ত জীবনটাকে। তবুও তো বইতে হবে, তাছাড়া আর গতি যে নেই। আমাদের জীবনের সবচেয়ে নিদারুণ কষ্ট হলো আমাদের মানুষ হারিয়েও বাঁচতে হয়। বিন্দু ফোনটা অন করতেই দেখলো করবীর 8টা মিস কল উঠে আছে। এই মিসড কলগুলো দেখে আনমনে ঠোঁটে হাসি ফুটে উঠল মেটার। যাক, পৃথিবীতে তাকে নিয়েও চিন্তা করার মতো মানুষ আজও আছে। সে কল ব্যাক করতে নেবে তার আগেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। বিন্দুবালা, তোর এত দেরি লাগে? বাচ্চা হুতুমের কণ্ঠ পেতে চমকে উঠল বিন্দু। হতবিহবল হয়ে পাশে ফিরে তাকাতেই দেখলো একটা নীল রঙের হাঁটু সমান ফ্রক পরে সোনালি চুলগুলো ছেড়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। তার পেছনে হেলান দিয়ে আছে হিরণ ভাই। বিন্দু দ্রুত 2 কদম এগিয়ে গেল। এই শূন্য সময়টাতে হুতুমের আগমনে যেন সকল শূন্যতা কেটে গেল তার। জাপটে ধরল সে হুতুমকে। তুই এখানে কেন এত রাইতে? তুই এত দেরি করছস দেখাই তো আমারে আইতে হইল বিন্দুবালা। বিন্দুর মা তো আমারে কইয়া গেছিল তোরে যেন আমি দেখে রাখি। আমি কি এই কথা ফালাইতে পারি? হুতুমের পাকা পাকা কথায় বিন্দুর চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁটে ঝুলে রইল কত যত্নের হাসি। পাকনা বুড়ি নাকি তুই? এইটুকু মাইয়া নাকি আমার যত্ন নিব? বাপরে বাপ! হুতুম অসন্তুষ্ট হলো বিন্দুর হাসিতে। বিন্দুর বুক থেকে মাথা তুলে কোমরে 2 হাত রাখলো, ঠোঁট চোখ মুখ ফুলিয়ে বলল, তুই কিন্তু আমারে অপমান করতাছস বিন্দুবালা। বাণীর মা তো কয় যত্ন নিতে বড় হওয়া লাগে না, ভালোবাসা থাকলেই কিনা হয়। দেখোস না, বাণীর মা ছুডো হয়েও তার আব্বার যত্ন নাই। বিন্দু চমকে তাকায়। হুতুমের চোখ মুখের মায়ায় তাকিয়ে থাকে নির্নিমেষ। এই ছোট্ট জাদুকর তার জীবনে না এলে তার কত সুন্দর জিনিস দেখা হতো না। ভাগ্যিস হুতুম এসেছিল। বিন্দু এবং হুতুমের কথার মাঝে বাদ সাধল হিরণ। বিরক্ত কণ্ঠে বলল, তোদের মন প্রাণের কথা শেষ হইলে চল এবার। রাজ্যে বার্তাছে, সেটা কি কোনো খেয়াল আছে? না। হিরণকে দেখে এমনিতেই বিন্দু খুশিতে আহ্লাদী হয়ে যায়। এখন যেন কথা বলার সুযোগ পেয়ে আহ্লাদে গদগদ হেসে দিল। হিরণ ভাই, তুমি হুতুমরে নিয়ে আইছো? বিন্দুর বোকা বোকা প্রশ্নে ভ্রু কুচকালো হিরণ। তুমি উইরে উইরে আসছে। ওর তো ওর মতন 2টা ডানা আছে, তাই না? আহাম্মক। হিরণের দেওয়া আহাম্মক সম্বোধনে যেন বিন্দুর খুশি কমল না, বরং তার চক্রবৃদ্ধি হারে বাড়ল। তুমি তাহলে আমার কথা চিন্তা করো হিরণ ভাই? হিরণ এহেন প্রশ্নে যেন থমকে গেল। উত্তম জবাবটি খুঁজতে লাগলো, কিন্তু পেল না। সে সত্যি কি বিন্দুর কথা ভাবে? না, আবার হয়তো হ্যাঁ, কিন্তু সেটা বিন্দুর প্রতি ভালোবাসা থেকে না, বিন্দুর প্রতি স্নেহ থেকে, হুতুমের প্রতি মায়া থেকে। বরাবরই এই পরিবারটিকে তার কাছে অসহায় লাগতো। আর সেই অসহায় পরিবারের খুঁটি ছিলেন আমেনা খালা। তিনি মারা যাওয়ার পর পরিবারটা যেন ছাদবিহীন হয়ে গেল। রোদ বৃষ্টি ঝড় যেমন করে আঁকড়ে ধরে ছাদবিহীন ঘরকে, তেমন করে যেন দুঃখ ও কষ্ট মেয়েগুলোকে আঁকড়ে ধরতে না পারে, তাই কিছুটা ছাউনি হওয়ার চেষ্টা করছে কেবল। ছাদ হওয়ার ক্ষমতা তার নেই যে। হিরণ ধ্যান ছেড়ে বেরুলো, কথা ঘুরিয়ে বলল, তুই আসছিলিস না বলে হতুম রবিরা সবে চিন্তা করছিল, তাই ভাবলাম এসে দেখি। তাই বইলা নিজের আবার নায়িকা ভাবা শুরু করে দিস না, তোর তো আবার সবকিছুতে বাড়াবাড়ি। হিরণের ধমকেও হাসি কমেনি বিন্দুর। মানুষটা যে একটু ভাবছে, তাও বা কম কিসে। ভালোবাসার মানুষ ভালো না বাসুক, একটু চোখ তুলে তাকালে যেন রাজ্যের শান্তি। হিরণ শব্দ করে বাইক স্টার্ট দিতে বিন্দু ছুটে গিয়ে বসলো। হুতুম বসলো হিরণের সামনে। হিরণ গলা জড়িয়ে ধরে কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলো, আচ্ছা মাস্তান, আমরা যারে ভালোবাসি হ্যাঁ তো আমাকে ভালোবাসে, তাই না? যেমন বাণীর মা আমারে ভালোবাসে, আমিও তারা ভালোবাসি। বিন্দুর মা আমারে ভালোবাসে, আমিও তারা ভালোবাসি। বাণীর নানা ভাই আমারে ভালোবাসে, আমিও তারা ভালোবাসি। তাহলে বিন্দু বলে তোমার একটু ভালোবাসলে তুমি রাগ করো কেন? বিন্দু বলে কালা বললে কি তুমি তারে ভালোবাসো না? ছোট হুতুমের এমন বিশাল কথা কোথায় গিয়ে যেন ধাক্কা খেলো। হিরণ ঠিক ঠাহর করতে পারল না। মস্তিষ্কের কোনায় কোনায় যেন লজ্জা
হতভম্বতা মিশে গিয়ে একাকার হয়ে গেল। সত্যি তো সে আসলে বিন্দুকে ভালো কেন বাসতে পারে না? বিন্দুর গায়ের রঙের জন্যে? না তো, তার তেমন মানসিকতা কখনো ছিল না। তাহলে ভালোবাসতে না পারার কারণটা কি? হিরণের চলন্ত বাইকের গতি ঘুরল। বাড়ির পথ না ধরে পথ ধরল অন্য কোথাও যাওয়ার। রাস্তাটা ঠিক চিনল না বিন্দু। চলন্ত বাইকে হিরণ ভাইয়ের শার্ট শক্ত করে ধরে রাখা বিন্দুর যখন টনক নড়ল ভিন্ন রাস্তা দেখে, তখনই সে নিস্তব্ধতা ভেঙে চাপা আর্তনাদ করল। কই যাও হিরণ ভাই, কই যাও? এইটা তো বাড়ির রাস্তা না। হিরণের ধ্যান পথের দিকে, জবাবে বলল, তোকে ফেলে দিয়ে আসতে চাই। তুই এত চালাস, আমারও সহ্য হয় না। বিন্দু আতকে উঠল। তুমি সত্যি আমারে ফেলে দিতে চাও? তো মৃত্যু করে আবার ফালানো যায় নাকি? আরও হিরণের দুষ্টু কণ্ঠ ধরতে পারল না বিন্দু, বরং সে চোখ মুখ শুকিয়ে ফেলল চিন্তায়। বোকা বোকা কণ্ঠে বলল, আমি কি তোমারে বেশি জ্বালাই? হিরণ জবাব দিল না, বরং আড়ালে আরেকটু হাসল। বিন্দু মেয়েটা এত বোকা, তার জীবনে বোধহয় এতটা বোকা মানুষ সে কখনো দেখেনি। এই জটিল পৃথিবীতে আদৌ এত বোকা মানুষ বাঁচতে পারে? মোটেও না। এই কঠিন পৃথিবী বোকা মানুষদের জন্য জাহান্নাম, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় তাদের। তবুও কোথাও মন বলে এই সরলতা ভীষণ স্নিগ্ধ। এই সরলতায় মন ভালো হয়ে যায় টুক করে। বিন্দু থম মেরে গেল অনেকক্ষণ যাবৎ। সে হয়তো দ্বিধায় পড়ে গিয়েছে। হিরণ ভাই যেহেতু কখনো তার সাথে ফাজলামো করে না, তার মানে সত্যিই বলছে। কিন্তু বিন্দুর মন মানতে পারল না হিরণ ভাই তাকে ফেলে দেওয়ার মতন কঠিন কাজও করতে পারে। দ্বিধাদ্বন্দ্বে মেয়েটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অবশেষে দীর্ঘক্ষণ বাইক চলার পর এসে থামলো একটা ভিড়ে পরিপূর্ণ জায়গায়। বাইক থামতেই চমকালো বিন্দু, চারিপাশে তাকিয়ে বিস্মিত কণ্ঠে শুধালো, এইখানে কেন আনছো হিরণ ভাই? হিরণ বিন্দুর উত্তর না দিয়ে বাইক থেকে নামালো হুতুমকেও। হুতুমের হাত জড়িয়ে ধরল পরম দায়িত্বে, অতঃপর জবাব দিল, তোর নাকি মেলা ঘুরতে মন চায়, সেজন্য আনলাম। চারিপাশে হইচই বিশৃঙ্খলাযুক্ত পরিবেশে হিরণের এই বাক্যগুলো যেন গ্রীষ্মের তাপদাহে শীতের নরম ছোঁয়া দেওয়ার মতন শীতল, অবিশ্বাস্যকর। বিন্দু চমকালো। তুমি কেমনে জানলা আমার মেলা পছন্দ? তুই যেমন কইরা জানোস আমার মুরগির কষা মাংস পছন্দ, তেমন কইরা। এবার চল, ভেতরে চল। বিন্দুর বিস্ময়ের সীমা রইল না। হিরণ ভাই আজকাল তার এত যত্ন নিচ্ছে তা যেন বড়ই অকল্পনীয়। মা না থাকায় কি এত যত্ন পাচ্ছে সে? আম্মা না থাকারও কি সুবিধা আছে তবে? বিন্দুর বোকা মাথায় প্রশ্নের ঘুরপাক। হিরণ হুতুমের হাত ধরে এগিয়ে গেল সামনে। বিন্দু ফোন বের করতে করতে পেছনে পড়ে গেল তাদের থেকে। তবুও সে ফোন বের করলো। আপার 17টা মিসড কলের পরিবর্তে প্রথম কলটা দিল এবং রিসিভার সাথে সাথে করবীকে কিছু বলতে না দিয়ে নিজেই প্রফুল্ল বদনে বলল, আপা, আমাগরে যারা দুঃখের সময় যত্ন করে তারা কি আমাগরে ভালোবাসে কখনো কখনো? বিন্দুর অদ্ভুত প্রশ্নে অপর পাশ নীরব থাকে। তারপর করবীর মেলি হাসিটা পাওয়া যায়। রিনিনে কণ্ঠে বিন্দুর মন আকাশ স্বচ্ছ করে দেওয়ার মতন জবাব আসে, যারা আমাদের যত্ন নেয় তারা ভালো চায় আমাদের, আর যারা আমাদের ভালো চায় তারা ভালোবাসে আমাদের। ভালো না বাসলে কি কেউ কারো ভালো চায় বল? তাইলে আপা, তুমি যে হিরণ ভাইয়ের পছন্দ যাই না মুরগির মাংস রাইন্দা আমার নাম কইরা তার কাছে পাঠাইছো, তুমিও কি তবে হিরণ ভাইরে ভালোবাসো বইলা যত্ন করে নাম কইরা পাঠাইছো? বিন্দুর বোকা প্রশ্নের আস্তরণে অপর পাশ বহুক্ষণ নিশ্চুপ রয়। বিন্দুর এই অস্বচ্ছ মনের ভাব স্বচ্ছ করে না তার আপা, বরং মিছে ধমক দিয়ে কল কেটে দেয়। বিন্দুর মনে খচখচানি করা একটা কাঁটা বিধে থাকে শক্ত করে। আপা সবকিছু জবাব দিল, কিন্তু ভালোবাসে না কথাটা কেন বলতে পারলো না? তবে কি বিন্দু আর ভাবে না? হিরণের তারায় পা বাড়ায় মেলার ভেতরে, ভুলে যায় ফোনের ওপাশে ফেলা একটা মেয়ের দীর্ঘশ্বাস। নতুন বাসা খুঁজতে ভালো ভোগান্তিতে পড়তে হয়েছিল করবীকে। সেই ভোগান্তি থেকে তাকে উদ্ধার করলো তিমির। বেশ ভালো মানের একটা ফ্ল্যাট ভাড়া করে দিল করবীর সামর্থ্যের মধ্যেই। করবী সেই ফ্ল্যাটে বিন্দুদেরও যাওয়ার কথা বলল, কিন্তু বাদ সাধলো বিন্দু। কান্নাকাটি করলো অনেক মেয়েটা, কিন্তু এই এলাকা ছেড়েও সে যেতে পারবে না। কেন যেতে পারবে না তার উপযুক্ত কারণ যদিও সে দেখাতে পারেনি, তবে করবী ভালো করেই জানে আপার প্রতি ভালোবাসার চেয়েও হিরণের প্রতি ভালোবাসার ঘনত্ব বেশি মেয়েটার মনে। মেয়েটা ভালো করে জানে আপার সাথে দূরত্ব বাড়লেও ভালোবাসা কমবে না, কিন্তু যদি হিরণের কাছ থেকে মেয়েটা দূরে চলে যায় তবে হয়তো কারণে অকারণে লোকটা তাকে ভুলে যাবে। বিন্দু চায় না হিরণ ভাই তাকে ভুলুক, ভালো না বাসুক, অন্তত মানুষটা তাকে একবেলা মনে করবে, এতেই মেয়েটা ঢের চলে যাবে। আর বিন্দু সেই চলে যাওয়ার ব্যাঘাত ঘটাতে চায় না। পরন্ত সন্ধ্যা বুক পেতে দাঁড়িয়েছে ধরার অন্তরে। বারান্দায় দাঁড়িয়ে সে পরন্ত সন্ধ্যায় মুগ্ধ চোখে তাকিয়ে রইল করবী। আগামীকাল এই বাসাটা ছেড়ে চলে যাবে তারা। তারপর হয়তো সন্ধ্যা আরও দেখা হবে, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আর মুগ্ধ হওয়া হবে না। যে দেয়ালের কোল ঘেঁষে জন্ম নিয়েছে তাদের কত অভাবের গল্প,
সে দেয়ালটি আর কয়েকদিন পর অন্য কারো স্মৃতি আটকাতে ব্যস্ত হয়ে যাবে। তাদের পর এই শূন্য ঘরটিতে হয়তো নতুন কেউ আসবে, তাদের চেয়ে দ্বিগুণ পরিপূর্ণ রাখবে ঘরটিকে। ঘরটাও বোধহয় ভুলে যাবে একটা মেয়ে কিশোরী থেকে তরুণী হয়েছিল আধা কষা বিল্ডিংয়ের এই রুমটিতে। পৃথিবীর সবচেয়ে করুণ বাক্য হলো এই পৃথিবী কোনো স্থান শূন্য রাখে না। যেমন তাদের অভাবে শূন্য থাকবে না এই প্রাচীর, এই বারান্দায় বিষাদ স্মৃতি জড়িয়ে রাখা ঘরটি। এমন করে নতুনের আবির্ভাব ধুয়ে মুছে যায় পুরনো, এমন করেই মহাকাল লুটিয়ে যায় ইতিহাসে। করবীর মনে কেবল একটা প্রশ্নই বারবার উকি দিচ্ছে, যে ছেলেটা তাকে একটু দেখবে বলে দূর ল্যাম্পপোস্টের সামনে রাতের পর দাঁড়িয়ে থাকতো, সেই ছেলেটা এরপর থেকে কোন অজুহাতে নিশি জাগবে? এই ছেলেটার বুকের একপাশ কি করবীর শূন্যতায় পড়বে, নাকি পূরণ করার জন্য পৃথিবীর তাগিদে তার জীবনে নতুন কেউ আসবে, আরও গাঢ়ভাবে, আরও গোপনে? করবীর মতন করে কি তবে ছেলেটা অন্য কাউকে ভালোবাসবে? কথাটা ভাবতে করবীর গা শিরশির করে উঠল। কি অদ্ভুত ভাবনা তার, যে ছেলেকে কখনো সে মনে ভাবেইনি তার বুকের ভেতরে কে থাকবে সেটা নিয়ে হা হুতাশ করা কি ওর সাজে? মোটেও না। তবে ভালোবাসা পেতে পেতে একটা লোভের জন্মই নেই। এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসার অভ্যাস কেই বা কাটাতে চায়? করবীর মন আতঙ্কিত হলো। এসব ভাবনা যে বড়ই হাস্যকর। বিন্দুর মতন পাগলাটে মেয়ের ভালোবাসা যে ছেলেটার জন্য, সে ছেলেটাকে করবীর কখনোই ভালোবাসবে না, কখনোই না। করবীর নিজের ভাবনায় নিজে মন খারাপ করলো। আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে খাঁচায় থাকা বাণীর দিকে এগিয়ে গেল। অবুঝ প্রাণীটিকে প্রশ্ন ছুড়ল। মানে আমাদের ভালোবাসার প্রতি এত লোভ কেন জন্মায়? কেন ভালোবাসা পেলে আমরা পাথর হয়ে থাকতে পারি না? মানুষ কি তবে ভালোবাসাতে আটকে যায়? মায়ার টান কি এতটাই? করবীর মন খারাপ বাড়ে। আজ ভীষণভাবে সে অনুভব করে মা না থাকার যন্ত্রণা। আজ মা থাকলে এর সংশয় পরিষ্কার করা যেত। মা নিশ্চয়ই তার মন বুঝতো। মা নিশ্চয়ই বলতে পারতো মায়া কাটে কিভাবে, কেন তার মা নেই। এত অভাবের মাঝে মা না থাকার মতন বড় অভাবটা সৃষ্টিকর্তা না দিলেও তো পারতেন নাকি? নীরব সন্ধ্যা কেটে রাত নামলো। ভাবনা তখনও টইটুম্বর। আর সেই ভাবনার সুতোচিত্তে ভেসে এলো হিরণের চিৎকার। ভয়ঙ্করভাবে লোকটা করবীকে ডাকছে। তবে কি ছেলেটা জেনে গেল তার নিশি জাগরণের কারণ হারাতে চলছে? সারা রাত বৃষ্টির পর প্রকৃতি এখন শান্ত, যেমন শান্ত থাকে প্রেমিকা হারানোর পর প্রেমিকের মরুভূমির প্রতিচ্ছবি হৃদয়। শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গাছের সবুজ পাতা চুইয়ে পড়ছে জল, সবকিছু নিবিড় কোমল। আধভাঙা বাড়িটার সামনে একটা ছোট গাড়ি থামানো আছে। সেই গাড়িটিতে ব্যস্ত হাতে আসবাবপত্র তুলে দিচ্ছে হিরণ। এলাকার সবচেয়ে বেখেয়ালি ছেলেটাই খেয়াল করে যত্ন করে জিনিসপত্র তুলে দেওয়ার ভার নিয়েছে। তার পেছন পেছন হুতুমও ছোট ছোট হাতে ছোট ছোট জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছে। করবী তৈয়ব শেখকে গাড়ির সামনে সিটে বসিয়ে দিল সুন্দর করে। আসবাবপত্র তুলে দেওয়া শেষ হতেই হিরণ শ্বাস ফেলল। ঝলমলে কণ্ঠে বলল, দেখো তো রুবি, আর কিছু বাদ পড়লো কিনা? করবী বোঝায় ভর্তি গাড়িটার দিকে তাকিয়ে গভীর ধ্যানে মগ্ন হলো। আনমনে বলল, বাদ পড়েছে তো। হিরণ ভ্রু কুচকাল। কি বাদ পড়লো? তোমাদের সকল স্মৃতি, হুতুমের আধো কথা, বিন্দুর বোকামো ভালোবাসা, আমিনা খালার শুটকি ভর্তার গল্প, সব তো বাদ পড়েই গেল। যেগুলো মহামূল্যবান সেগুলোই বাদ পড়লো, নিতে আর পারলাম কই? হিরণ এহেন উত্তর আশা না করলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং মলিন হাসল। স্মৃতি নিতে হয় হৃদয় করে। তোমার ট্রাকে তো মূল্যবান জিনিসের জায়গা হবে না। স্মৃতির সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিতে পারলে ভালো হতো। কেন যে কেবল স্মৃতি নেয়ারই সাধ্য থাকে মানুষের? স্মৃতির সাথে জড়িয়ে থাকা সব কিছুকে কেন যে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই আমাদের? তোর মুখে আফসোস ভালো লাগছে না রবি? হিরণের সহজ সরল অভিযোগে করবী হাসলো, মাথা নাড়ল। আচ্ছা, অভিযোগ করলাম না। আমাদের বিন্দু কই? করবী প্রশ্ন করতে দেরি, অথচ ধূপধাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে দেরি হলো না বিন্দুর। হাতে তার বড় এতটা টিফিন বক্স। শ্বাস ওঠানামা করছে দ্রুত। নেমেই সে ঘন ঘন শ্বাস নিল। করবীর দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল, নেও আপা, এইদিকে তোমাগো খাওয়ান দিয়া দিছি। গিয়া জিনিসপত্র কখন গুছাইবা, রাইন বাইবা কখন, এই জন্য একটু খাওয়ান দিয়া দিছি। চাচি তো এত বেলা অবধি না খেয়া থাকতে পারেবো না। বিন্দুর ঝঞ্ঝাটহীন এই ভালোবাসার দিকে মুগ্ধ চোখে তাকালো করবী। এসব তোকে কে করতে বলেছে? শুধু শুধু কষ্ট করলি তুই। কি আর কষ্ট আপা, তোমার সাইডে থাকার কষ্ট থেকে এই কষ্ট কমই। এবার মেয়েটাকে নিঃসংকোচে জড়িয়ে ধরল করবী। ইস, এই মানুষগুলোর ছেড়ে সে থাকবে কিভাবে? এত ভালোবাসা আদৌ ছাড়া যায়? করবীর দিন যে ভীষণ পানসে হয়ে যাবে ওদের ছাড়া। বাণীর মা, তুমি কাঁদো কেন? তুমিও কি বিন্দুবালা হইয়া গেলা? হুতুমের কথায় পরিস্থিতি গম্ভীর থেকে কোমল হলো। করবী এবার বিন্দুকে রেখে হাঁটু মুড়ে বসে চাপড়ে ধরল হুতুমকে।
বাচ্চাটা যখন এলো তখন কত বয়স ছিল? 1-2 মাস। নীলাভ চোখগুলো, বাদামি চুলগুলোর এই পুতুল বাচ্চাটি ছিল করবীর জীবনে প্রথম প্রেম, প্রথম মুগ্ধতা। মনে হলো যেন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখেছিল সেদিন। বিন্দুরই বা বয়স কত ছিল? 13-14 সদ্য কিশোরী, নারিকেল তেল দিয়ে ল্যাপটানো, বেনি মাথায়, কালো মিচমিচে একটা মেয়ে, হলুদ জামা পরনে। সেই মেয়েটি ছিল করবীর জীবনের দ্বিতীয় প্রেম। প্রেম কি কেবল নারী পুরুষে হয়? মোটেও না। প্রেমের আবিধানিক অর্থ ভিন্ন। আমরা প্রচলিত যেমন ভাবি তেমন নয়। আবেগ, অনুরাগ, আকর্ষণ, মমতা যার প্রতি জন্মায় সেই আমাদের প্রেম। করবীর জীবনের এই দুটো প্রেমকে ছেড়ে যেতে হচ্ছে বলে করবীর ভীষণ আফসোস হচ্ছে। করবীকে চুপ থাকতে দেখে হুতুমি এগিয়ে এলো, দুহাত বাড়িয়ে বলল, বিন্দুবালার মতন আমারে আদর করবা না বানির মা? এত নিপাট আবেদনের পরে বোধহয় কেউই থেমে থাকতে পারে না। করবীও পারেনি, কেঁদে দিল নিঃশব্দে। হুতুমকে জড়িয়ে বলল, তোমার কথা না শুনে আমি কেমন করে থাকবো? আমার যে কষ্ট হবে বড়। আমারও তো কষ্ট হইব বানির মা, তুমি ছাড়া যাইতেছো বইলা আমার বুকে না অনেক ব্যথা হইতাছে। এবার সশব্দে ফুপিয়ে উঠল বিন্দু। হিরণ ঘুরে গেল উল্টো পিঠে, হয়তো কান্না লুকানোর চেষ্টা। বিদায়ক্ষণের বিষাদ গাঢ় হলো, ছেড়ে যেতেই যে হবে। কেবল কেঁদে কেটে বেলা বাড়ল। বাণী তার খাঁচায় ঘুমিয়েছিল। আজ বাণীটা কথা বলেনি মোটেও। বোধহয় অবুঝ প্রাণীর মনেও বিচ্ছেদে ব্যথা বিষের কাটার মতন বিঁধেছিল। বিদায়ের শেষ পর্যায়ে বাণী কথা বলল, অসভ্য হিরণ, অসভ্য বিন্দু, অসভ্য হিরণ, অসভ্য বিন্দু। ছাড়া ছাড়া বাক্য, অথচ ভালোবাসার গাঢ়তম। ক্রন্দনরত আবেগ আবারও বাড়ল। বিন্দু খাঁচাটায় হাত বুলাতে বুলাতে বলল, বানি তোরেও আমরা মেলা ভালোবাসি। বাণী শূন্য চোখে হুতুমের দিকে তাকিয়ে রইল। হুতুমও তাকিয়ে রইল নির্নিমেষ। তাদের দুজনের জীবনে দুজনই বোধহয় সবচেয়ে কাছের বন্ধু। করবীর চলে যাওয়াটা কেবল সংক্ষিপ্ত চলে যাওয়াই নয়, তার বিশ্লেষণে বন্ধুত্ব বিচ্ছেদ থেকে শুরু করে স্মৃতি বিচ্ছেদ সবই জড়িয়েছিল। বিদায়ক্ষণে সমাপ্ত করে করবী গাড়িতে উঠে বসল আসবাবপত্রের সাথে। তার কোলে বাণীর খাঁচা। হিরণ দূরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। শেষমেশ করবী তাকে ডাকলো একদম ধীরে স্থিরে। হুতুমের মাস্তান শোনো। হিরণের চোখ লাল, মুখে জোরপূর্বক হাসি। কাছে এসে বলল, বলো। শেষ বেলায় কিছু বলতে চাও না? আমি একবারে শেষই না হয় বলবো রুবি, এখনো তো তোমার বলা বাকি। করবী চমকালো। হিরণের মনের কথা বুঝে ফেলা চতুরতায় হতবিহ্বল ভাবে জিজ্ঞাসা করলো, আমার কি বলা বাকি? যা বলতে রাখলে। করবী অবাক হলো। হিরণ যে প্রচুর বুদ্ধিমান ছেলে তা সে জানতো, কিন্তু এতটা বুদ্ধিমান জানা ছিল না। করবী হতাশ শ্বাস ফেলল। বিন্দু আর হুতুমের খেয়াল রেখো। আমি বন্ধু হিসেবে তোমাকে এই দায়িত্বটা দিয়ে গেলাম। রাখবো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।